আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। 23শে ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ঠিক সেদিনে দেখা গেল তারেক রহমান আর সালাউদ্দিন আহমেদের কথার উল্টো সুর। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে যেটি হরে দরে হত্যা মামলা বাণিজ্য, তারেক রহমানের আমলে এখন সেটি হয়ে গেছে শোন অ্যারেস্ট বাণিজ্য। অনেক কাঠখড় পোড়ানোর পর আদালত থেকে জামিন মিললেও শেষ পর্যন্ত মিলছে না মুক্তি। এই শোন অ্যারেস্টের মাধ্যমে একদিকে পুলিশ, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বাণিজ্যে নেমেছেন, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের অনেক জায়গা থেকে। বিস্তারিত জানতে চলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের হত্যা মামলা নিয়ে চলতো মিথ্যার বেসাতি মামলা হতো, যার তার নামে অনেক ক্ষেত্রে আসল বাদীও যায় না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকেছে। এমনকি জীবিত ব্যক্তিও হঠাৎ জানতে পারেন তাকে মৃত দেখে হয়ে গেছে মামলা, চলেছে দেদারসে অর্থ উপার্জন। শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে জুলাই আন্দোলনে মৃত বলে দাবি করে মামলা করে সেই মামলায় বহু নিরীহ লোককে ফাঁসানোর রেকর্ডও আছে। অবস্থা এমন দাঁড়িয়েছিল, টাকা না দিলে জেলে যেতে হতো, আর টাকা দিলে বের হয়ে আসা যেত। এসব মামলা বাণিজ্যের অভিযোগ ছিল ইউনূসের নিয়োগকর্তা ছাত্রদের বিরুদ্ধে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাভাবে করা মামলাগুলোতে আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়লেও অধ্যাপক ইউনূস কিংবা তার উপদেষ্টারা ছিল নীরব দর্শক। উল্টো তাদের কারো কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের অভিযোগ আছে। আওয়ামী লীগকে দমনের জন্য অন্তর্বর্তী সরকার এক পর্যায়ে শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। 2 পর্যায়ে চলা ওই অভিযানে 28,000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছে, কারণ গ্রেপ্তারের ধরনে কোনো সুনির্দিষ্ট অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষকে নির্বিচারে আটকে রাখার সংস্কৃতি অন্তর্বর্তী সরকার আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। ধারণা করা হচ্ছিল নতুন নির্বাচিত সরকার আসার পর বাংলাদেশে এই রাষ্ট্রীয় দমন পীড়নের সংস্কৃতির পরিবর্তন ঘটবে। বিশেষ করে বিরোধী পক্ষ হিসেবে অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগের উপর যেভাবে নির্যাতন চলেছে সেটি বন্ধ হবে, প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু নিরপরাধ ব্যক্তি ছাড়া পাবে। নির্বাচনে জেতার পর এমন আশ্বাস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছিলেন, বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা হবে। কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, তারেক রহমানের কথাগুলো কেবল কথা হয়েই রয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীদের 1 মাস না যেতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো মামলার উপর সরকার অব্যাহত নির্ভরতা ইঙ্গিত দেয়। এ ধরনের আটকাদেশের ক্ষেত্রে বিএনপি সরকার আইনের শাসনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন তিনি। দৈনিক প্রথম আলোর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে কিভাবে অসত্য মামলা করে রাজনীতিবিদদের হয়রানি করা হতো তার জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা করা হয়েছে। 24শে জুলাই আন্দোলনের পর তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। যখন সংবাদ মাধ্যমে খবর বের হলো সেলিনা হায়াৎ আইভী পরিচালিত আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন, তখনই একের পর এক মামলা দিয়ে তাকে জেলে পোড়া হয়। একটি মামলায় তিনি জামিন পান তো আরেকটি মামলায় তার নাম ঢোকানো হয়। সর্বশেষ খবর হলো 12ই ফেব্রুয়ারি হত্যার অভিযোগ সহ পৃথক 5 মামলায় তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, যেদিন হাইকোর্ট থেকে জামিন পান সেদিনই আরও 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের 18ই নভেম্বর মঞ্জুর হয়। আইনজীবী মোতাহার হোসেন বলেন, এই 5 মামলার এজেহারে আইভীর নাম নেই, তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, তদন্তের কোনো অগ্রগতি নেই। এসব যুক্তিতে আইভীর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে আরেকটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় 26শে ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকার আমলেও সেলিনা হায়াৎ আইভী জামিন পাওয়ার পর নতুন করে মামলায় তাকে শোন অ্যারেস্টের ঘটনা ঘটেছিল।
দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের আমলে যেভাবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা সরকারের রাবার স্টাম্পের মতো কাজ করেছিল, সেভাবেই অক্ষরে অক্ষরে হুকুম পালন করে যাচ্ছে তারেক রহমানের আমলেও। বিশ্লেষকরা মনে করেন তখন দেশে ছিল অন্তর্বর্তী সরকার, কারণে অকারণে নাগরিকদের জেলে পড়া হতো, জামিন নিয়েও আদালতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচিত সরকার একই পথ ধরবে কেন? আইনের শাসনে বিশ্বাসী বলে দাবি করা সরকার আপিল বিভাগের আইনি পথে ভরসা না পেয়ে আইবিকে শোন অ্যারেস্ট করে পূর্বসূরি দেখানোর বিতর্কিত পথে কেন হাঁটলো? এর বড় আরেকটি প্রমাণ হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ঘটনাটি। ৮১ বছর বয়স্ক খায়রুল হকের বয়স বিবেচনা করে জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ খায়রুল হককে 4টি মামলায় জামিন দেন। পরে আরও একটি মামলায় জামিন দিলে তার মুক্তি পেতে আর কোনো বাধা ছিল না। কিন্তু 12ই মার্চ নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। ওই দিন ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ফলে 5 মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। অথচ পুলিশের পক্ষ থেকে নতুন করে বিচারপতি খায়রুল হককে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে, সেই মামলার মূল এফআইআরে তার নাম ছিল না। সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, বিষয়টি পুরোপুরি মন গড়া অভিযোগ। ডেভিড বার্গম্যান বলছেন, কোনো স্থানীয় পুলিশ কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাধীনভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা আমলাতান্ত্রিক স্তর থেকে আসারই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। হতে পারে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী 23শে ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যে হরে দরে মামলা হয়েছে, তাতে নিরীহ বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সে মামলাগুলো যাচাই বাছাই করে দেখার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাবিত প্রশাসনিক কাঠামোয় গ্রেপ্তারকৃত হাই প্রোফাইল ব্যক্তিদের বিষয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া নেওয়া হয় না। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় যুক্ত পুলিশ কর্মকর্তারা সাধারণত নির্বাহী বিভাগের ইশারা বা সরাসরি নির্দেশনায় কাজ করেন। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে কি বলবেন? তিনি নিজেও একসময় বেআইনি আটক ও গুমের শিকার হয়েছেন। তাহলে কি এখন তার অধীনেও এমন বেআইনি আটক হতে দিবেন? বিএনপি সরকার যদি সত্যি আইনের শাসনের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রমাণ করতে হবে ফৌজদারি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে না। কিন্তু পুলিশের এমন উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা ঠিক উল্টো বার্তাই দেয়। বিএনপি ক্ষমতা আসার পর রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের একটি চিঠি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। আইবির সর্বশেষ জামিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে যেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছিলেন, সেদিনই তার অধস্তনদের উদ্দেশ্যে লেখা রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই চিঠিতে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিত করেন এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নির্দেশনা জারি করেন। তবে ওই ডিআইজি চিঠির বিষয়টি স্বীকার করলেও এর উদ্দেশ্য আওয়ামী লীগ নয় এমন দাবি করেন সংবাদ মাধ্যমগুলোর কাছে। কিন্তু সেই দাবি যে সত্যি নয়, তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। শুধু সেলিনা হায়াৎ আইভী নন, জাতীয়ভাবে ন্যূনতম পরিচিত কোনো আওয়ামী লীগ নেতাই এখনো পর্যন্ত জামিন পাননি। তাদের মধ্যে বহুজন আছেন যারা আইভীর মতোই বিনা বিচারে মাসের পর মাস কারাগারে। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা দলগুলোর অনেক নেতাকে একই ভাগ্য বরণ করতে হচ্ছে। এমনকি কোনো দল না করে আওয়ামী লীগকে সমর্থনের জন্য অনেক লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীকে ঢালাও হত্যা মামলার শিকার হয়ে 1.5 বছর ধরে জেলে আছেন। তাদের অনেকে জামিন আবেদনের শুনানির সুযোগও পাচ্ছেন না। ইতিমধ্যে জামিনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারা হেফাজতেই প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে। শুধু গত ফেব্রুয়ারি মাসে হেফাজতে থাকা অবস্থায় মোট 13 জন বন্দীর মৃত্যু হয়েছে, যেখানে 5 হাজতি আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF গত 1 মার্চ এ তথ্য দিয়েছে। দর্শক, দেশ জুড়ে এখন পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের নতুন আতঙ্কের নাম শোন অ্যারেস্ট। 28শে ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থন করা এলাকায় অবস্থান করে থানা পুলিশের হাতে গ্রেপ্তারের শিকার হয়েছেন তারা। থানায় রেকর্ড হয় একাধিক মামলাকে পুঁজি করে পুলিশ হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
রিপোর্টটিতে ভুক্তভোগী কার কার কাছ থেকে কত টাকা পুলিশ হাতিয়ে নিয়েছে সেটির খতিয়ানও তুলে ধরা হয়েছে। যারা টাকা দিচ্ছেন তারা অবশ্য মামলা থাকা সত্ত্বেও ঘুরে বেড়াতে পারছেন। পুলিশ আবার অনেক ক্ষেত্রে পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করছেন। এই প্রোডাকশন ওয়ারেন্ট হলো আদালত কর্তৃক জারি করা একটি নির্দেশ, যার মাধ্যমে জেল হাজতে থাকা কোনো আসামিকে অন্য একটি মামলায় বা শুনানির জন্য আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এটি সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা থেকে ভিন্ন, কারণ আসামি ইতিমধ্যে পুলিশের হেফাজতে থাকেন। জানা গেছে, জুলাই বিপ্লবের মামলায় জামিন পাওয়া ব্যক্তিদের ঢাকার বিভিন্ন থানায় থেকে অজ্ঞাত আসামির তালিকায় অন্তর্ভুক্তি করে আদালতে আবেদন করতে পাঠানো হয়। ফলে জামিন পেলেও পরের দিন নতুন মামলার আসামি করা হচ্ছে। কোনোদিন খিলগাঁও থানার, আবার পরের দিন মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নতুন সরকারের আমলে এরই মধ্যে নতুন করে চলছে ধরপাকড়। গত 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন, যেখানে সরকার নিজেই বলছে 5 আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো যাচাই বাছাই করে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের রেহাই দেওয়া হবে। সেখানে নতুন করে গ্রেপ্তার কি বার্তা দেয়? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি তুলে ধরে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পরে বহুবার প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। রাজনীতি সচেতন সবাই এটিকে সাধুবাদ জানিয়েছিল, কিন্তু সেই সাধুবাদের প্রতিফলনের বিপরীত চিত্রই দেখা যাচ্ছে নতুন সরকারের গত 1 মাসে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের মার্চ মাস আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা মুক্তিযোদ্ধাদের যে জীবন, যারা এখনো পর্যন্ত জীবিত আছে, তাদের কাছে এই জীবনটা অনেকটা রোদন ভরা বসন্তের মতো। যারা অর্জন করে তারা জানে প্রাপ্তির কি মূল্য, যারা হারায় তারা বুঝে এটার কি বেদনা। আমাদের মহান মুক্তিযুদ্ধ ইন 1971, আমরা বাইরে থেকে অনেকে আবেগ দেখাতে পারি, ত্যক্ত বিরক্ত হতে পারি, ইতিহাস বিকৃত করতে পারি, কিন্তু যুদ্ধের ময়দানে যে যুবক অস্ত্র হাতে তুলে নিয়েছিল, যুদ্ধে যাওয়ার জন্য যে যুবক তার স্ত্রী, তার বিধবা মা, তাদেরকে ঘরের মধ্যে রেখে পাকিস্তান সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্রের সামনে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য গৃহত্যাগ করেছিল, যে পিতা তার একমাত্র সন্তান, সেই একমাত্র সন্তানটিকে চোখের অশ্রুকে আগুনে পরিণত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলেছিলেন, যাও বাবা, যুদ্ধ করে আসো। ওরা গিয়েছিল সীমান্তের ওপারে কিংবা সীমান্তের এপারে বিভিন্ন সৈনিক ক্যাম্পে, দলে দলে, শত শত, হাজারে হাজারে যুদ্ধ শিখেছে, লড়াই শিখেছে, কি করে বোমা মারতে যায়। আর সেই বোমা মারতে গিয়ে কেউ লড়াইয়ের সময়, কেউ বা লড়াইয়ের আগে যখন প্র্যাকটিস করছিল, সেই সময় বোমার আঘাতে নিজের দুটো হাত কিংবা পা চোখের সামনে উড়ে গেছে। সে দেখছে যে তার হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে লাফ ঝাঁপ দিচ্ছে এবং সে বুঝতে পারছে না যে কি হয়ে গেল। তার সহযোদ্ধারা তাকে তুলে এনেছে। যখন হুঁশ ফিরেছে তখন সে বুঝতে পেরেছে কি হয়ে গেছে। যে মুক্তিযোদ্ধা 9টি মাস যুদ্ধের ময়দানে ছিলেন, বাড়িতে আসার পরে দেখেন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। বৃদ্ধ পিতাকে বেয়নেট দিয়ে রাজাকার আলবদর শামস পাকিস্তানি বাহিনী খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। তিনি দেখেছেন তার বৃদ্ধা মা মারা গিয়েছেন, তার স্ত্রী, তার বোন ধর্ষিত হয়েছেন, অনেকে বেঁচে আছেন, অনেকে উন্মাদ হয়ে গেছেন, অনেকে মারা গেছেন। সেই শোক মাটির চাপা দিয়ে যখন স্বাধীনতার পতাকা পথ পথ করে উড়ে
যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথা বলে লোকজন গান গায়। যখন সেনাবাহিনী 16ই ডিসেম্বর 26শে মার্চ তাদের শক্তিমত্তা প্রদর্শন করে, জাতি যখন স্মরণ করে এদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষের জার্থত্যাগ এবং প্রায় 3.5 কোটি মানুষের বাস্তুচ্যুতি কখনো কষ্ট হয়ে দেখা দেয় না। কিন্তু যখন দেখা যায় সেই স্বাধীনতার পতাকা আবার সেই রাজাকার আলবদর শামস খাবলে ধরেছে, পতাকা ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য হায়নার মতো ছুটে আসছে, আবার সেই 71-এর রাজাকারের গর্জন, রাজাকারের তর্জন, সেই পাকিস্তানির বেয়োনেট, বোমা, বারুদ যখন চারিদিকে ঘিরে আসে, তখন যে মুক্তিযোদ্ধা 1971 সনে যার বয়স ছিল 17 বছর, কালের বিবর্তনে সে বৃদ্ধ হয়ে গেছে, যে মুক্তিযোদ্ধা অনেক আগে মারা গিয়েছে কিন্তু তার আদর্শের কথা তার সন্তানকে বলে গেছে, পরিবার পরিজনকে বলে গিয়েছে, এবং তারাও তাদের উত্তরসূরির মতো, পূর্বসূরির মতো এবং বর্তমানের মতো একটা বৃত্ত রচনা করার চেষ্টা করছে। অতীতে তাদের পূর্বপুরুষেরা কিভাবে যুদ্ধ করেছে, তারা বর্তমানে কিভাবে যুদ্ধ করছে, আর আগামীতে তাদের সন্তানরা যেভাবে যুদ্ধ করবে, তার যে বৃত্ত, এটি যখন আঁকার তারা চেষ্টা করে, তখন সেখানে যে গান হয়, যে কবিতা হয়, সেখানে যে শিল্প হয়, সাহিত্য হয়, ইতিহাস রচিত হয়, ওটাই একটা জাতির সভ্যতার পাদপীঠ। এভাবেই 71 থেকে আমরা চলে আসছিলাম 2025 অবধি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর কেন জানি মুক্তিযুদ্ধ যে শব্দটি অনেকের কাছে গালিতে পরিণত হয়েছে, মুক্তিযোদ্ধা যে শব্দটি, এটি অনেকের কাছে তুচ্ছ এবং তাচ্ছিল্যের বিষয় হয়ে পড়েছে। 71-এর রণাঙ্গন, 71-এর গান, কবিতা, 71-এর ধর্ষিতায় সব কিছু কোথায় হারিয়ে যেতে বসেছে। নতুন করে 47 আসছে, নতুন করে আরো কত শব্দ আসছে, সেই ইনকিলাব, 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 আরো কত কত। কিন্তু কোথায় গেল জয় বাংলা, কোথায় গেল জয় বঙ্গবন্ধু? এরকম যখন আমরা ঘুরপাক খাচ্ছিলাম, তখন যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কি করলো, কি বুঝলো, আমরা কিছুই বুঝতে পারলাম না। 17টি মাস সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা তাণ্ডব চালালো, সমস্ত কিছু রিসেট করলো, সব ইতিহাস ধামাচাপা, সব ইতিহাস কবরে পাঠিয়ে দিয়ে নতুন ইতিহাস রচনার মহড়া। ভাঙা হলো 32 নম্বর, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে টিটকারি করা হলো, মুক্তিযুদ্ধের যত দলিল দস্তাবেজ আছে তা ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হলো। তারপর আবার তারা কোথায় যেন হারিয়ে গেল। তারপর আমরা দেখলাম একটা নির্বাচন হলো, নির্বাচনের পর একটা সংসদ আমরা দেখতে পেলাম। সংসদের শীর্ষে স্পিকার পদে একজন মুক্তিযোদ্ধা, উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ট্রেজারি বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা, নামকরা মুক্তিযোদ্ধা, তার মধ্যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানও আছেন। আর অন্যদিকে 71-এর বিরোধী শক্তি, কেউ চিন্তায়, কেউ মনে, কেউ মননে, কেউ চেহারায়, কেউ সুরতে, কেউ পোশাকে, কেউ আচ্ছাদে, কেউ কথায়, কেউ বার্তায়, কেউ আচরণে। মনে হচ্ছিল 71-এর যে পরাজিত শক্তি, তারা ঠিক সেই 71-এর স্মৃতি নিয়ে আমাদের জাতীয় সংসদে হামলে পড়েছে। মনে হচ্ছিল যে 71-এর সেই যে রণাঙ্গন, সেই রণাঙ্গনের যে দৃশ্য, সেই দৃশ্য ঝলমল করছিল আমাদের মহান জাতীয় সংসদে। আর সে দৃশ্য দেখে আমরা যারা দ্বিতীয় প্রজন্মের, মুক্তিযুদ্ধের দ্বিতীয় প্রজন্মের সন্তান,
আমাদের কেমন লাগছে একবার বোঝার চেষ্টা করুন আমার চোখের দিকে তাকিয়ে, একবার বোঝার চেষ্টা করুন আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি কি ভাষায় কথা বলছি আর আমার অভিব্যক্তি কিভাবে প্রকাশিত হচ্ছে। এই যদি হয় আমার অবস্থা, তাহলে আমার যে পিতা, আমার যে কাকা, আমার যে মামা, আমার যে খালু, আমার যে আত্মীয় স্বজন মহান মুক্তিযুদ্ধে গিয়েছেন, অস্ত্র হাতে লড়াই করেছেন, তাদের অনুভূতি কি? যারা জীবিত আছেন, যারা দেখছেন, কি হাহাকার, কি কান্না, কি বেদনা তাদেরকে নাড়া দিচ্ছে। তাদের চোখের সামনে কিছুদিন আগে ৩২ নম্বর ভাঙা হয়েছে, ট্রু শব্দ করেনি, অঝরে কেঁদেছে। কিন্তু সেই মানুষগুলো, তাদেরই কেউ কেউ পাগলের মতো এখন ৩২ নম্বরের দিকে ছুটছে। সেখানে গিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। ড্যাম কেয়ার, মেরে ফেলো। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজেকে ভদ্রতার চাদরে মুড়ে দিয়ে বুদ্ধিজীবী সাজার জন্য গত ৩০টি বছর ধরে, ৪০টি বছর ধরে চেষ্টা করে আসছে, কি হলো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? সে জয় বাংলার নামে কেন এত উন্মত্ত হয়ে গেল হঠাৎ এই সময় 2026 সনের মার্চ মাসে? কেন সে বারবার ৩২ নম্বরে ছুটে যাচ্ছে? কি তার বেদনা, কি তার বক্তব্য? কেন বেপরোয়া সেই শিক্ষকদেরকে রক্ষা করা যাচ্ছে না? এই বিষয়গুলো ক্ষমতাসীন যারা আছেন তাদের ভাবতে হবে না? সংসদে যারা আছেন তাদেরকে ভাবতে হবে? জনগণ যারা আছেন তাদেরকে চিন্তা করতে হবে? একটি মীমাংসিত বিষয় আবার যখন অমীমাংসিত করার চেষ্টা করা হচ্ছে, এটি গর্বের বিষয়কে যখন কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, তখন শরীর চুপ থাকে না, মন চুপ থাকে না, বিদ্রোহ করে নিজের বিরুদ্ধে, বিদ্রোহ করে মাটির বিরুদ্ধে, বিদ্রোহ করে ক্ষমতার বিরুদ্ধে। আর এই বিদ্রোহ যদি চলতে থাকে, রাজনীতির অনেক অর্জন মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি